আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতিসংঘে ভারত হেরে গেছে, বাংলাদেশের পক্ষে 16-12 ভোট হয়েছে। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে একটি খবর ঝড় তুলেছে। বলা হচ্ছে জাতিসংঘে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে নাকি 16-12 ভোটে বাংলাদেশ জিতে গেছে। আরো বলা হচ্ছে জাতিসংঘ ভারতকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে হবে। শুনতে অত্যন্ত বড় খবর। এমন খবর যদি সত্যি হয় তাহলে সেটা শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এমন কিছু ঘটেছে? আর যদি না ঘটে থাকে তাহলে এই ধরনের খবর ছড়ানো হচ্ছে কেন এবং কারা ছড়াচ্ছে? আজ আমরা সেই বিষয়টি খতিয়ে দেখব। প্রথমেই একটা খবর বলি যে এই যে স্ক্রিনে যে ইউটিউবারের যেটা দেখালাম, তাদের যে থাম্বনেলের ছবিটা, এই ইউটিউবারটি হচ্ছে ভারতের এবং এটা হিন্দি ভাষায় তৈরি ইউটিউবার, অর্থাৎ বাংলাদেশের কোন ইউটিউবার নয়, ইনি ভারতের ইউটিউবার। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমরা পরের আলোচনায় আসি। প্রথমে একটা সাধারণ প্রশ্ন করি, বরং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ভারতকে নিজের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে। তাহলে এই খবরটা সবার আগে কোথায় আসার কথা? কোন জায়গাতে প্রথম বেরোবে খবরটা? প্রথম জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে, তারপর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে, অ্যাসোসিয়েটেড প্রেসে, এএফপিতে, বিবিসিতে, সিএনএনে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সব জায়গায় এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ ইউটিউবে একের পর এক ভিডিও, এবং এখানেই প্রথম সন্দেহটা তৈরি হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ভিডিওগুলোতে বলা হচ্ছে 16-12 ভোটে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত হয়েছে। কিসের সিদ্ধান্ত? বাংলাদেশ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিরোধিতা করছে, সেই বিষয়টা নিয়ে নাকি বাংলাদেশ গিয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘ তারপরে ভোট করেছেন। শুনতে ভালো লাগলেও একটু ভাবুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা মোট 15, সেখানে 16-12 ভোট হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ 16-12 ভোট হতে গেলে কমপক্ষে 28টি ভোট দরকার হয়, কিন্তু আছে তো সেখানে 15টা। আবার জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্র হচ্ছে 193টা, সেখানে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব মাত্র 28টি ভোটে নিষ্পত্তি হওয়াটা অস্বাভাবিক নয়, অসম্ভব। কারণ 28 বাদ দিয়ে দিলে 165টি দেশ ভোটদানে বিরত ছিল, এমনটা হতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 16-12 ভোট কোথায় হলো, কোন কমিটিতে হলো, কোন সভায় হলো, কোন প্রস্তাবের উপরে হলো, প্রস্তাব নম্বর কত, কোন কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিল, আর কোন দেশ ভারতের পক্ষেই বা ভোট দিল? এই প্রশ্নগুলোর একটিও যদি ভিডিওতে পরিষ্কার উত্তর না থাকে, এবং নেইও, তাহলে একজন সচেতন দর্শকের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। এইবার আরো বড় প্রশ্ন হলো, জাতিসংঘ কি আদৌ ভারতকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করার নির্দেশ দিতে পারে? সেই অধিকার কি আছে জাতিসংঘের? বাস্তবতা হলো, কোন সার্বভৌম রাষ্ট্র নিজের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার স্বার্থে বেড়া দিতে গেলে সেটা আন্তর্জাতিক রাজনীতিতে
খুবই স্বাভাবিক, একদমই অস্বাভাবিক ঘটনা নয়। বিশ্বের বহু দেশ এটা করেছে। আমেরিকা মেক্সিকো সীমান্তে করেছে, ইসরায়েল করেছে তার চারদিকে, ইউরোপের বিভিন্ন দেশও করেছে। ভারতও বহু বছর ধরে বাংলাদেশ সীমান্তে, মানে প্রায় 4100 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানটায় প্রায় 3,300 কিলোমিটারের মতো জায়গায় অলরেডি ভারত বেড়া দিয়েছে, বাকি আছে 800 কিলোমিটার। তো সুতরাং হঠাৎ এই 800 কিলোমিটারের জন্য বেড়া নির্মাণ নিষিদ্ধ করা, আর এটা তো কোনো নতুন প্রকল্প নয়, আজকের নয়, গত কয়েক দশক ধরে চলছে। হঠাৎ করে জাতিসংঘ এসে ভারতকে বলে দেবে বেড়া দিও না, এমনটা ঘটার জন্য অত্যন্ত শক্তিশালী আইনি ভিত্তি শুধু নয়, এটা অসম্ভব। এবং সেই ধরনের কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তের তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি খবরটি সত্যি না হয় তাহলে এমন ভিডিও তৈরি হচ্ছে কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান ইউটিউব অর্থনীতির দিকে তাকাতে হবে। আজকের দিনে ইউটিউবে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিসটি? সংবাদ, মানে খবর না, তথ্য না, সব থেকে বিক্রি বেশি হয় উত্তেজনা, বিক্রি হয় চমক, বিক্রি হয় ভয়, আর বিক্রি হয় কি? জাতীয়তাবাদী আবেগ। যদি কেউ লেখে যদি যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে, তাহলে তার ভিউ হবে না, বড়জোর 5000 ভিউ হবে। কিন্তু এই কথাটাই যদি লেখা হয় জাতিসংঘে ভারতের ভয়াবহ পরাজয়, বাংলাদেশের ঐতিহাসিক জয়, অথবা মোদী সরকারের মাথায় হাত বলে ছবি পড়লো মোদীর মাথায় হাত, তাহলে লাখ লাখ ভিউ। আর এখানেই তৈরি হয় সমস্যা। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বিপজ্জনক জিনিস, সেটা হচ্ছে প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের দিনে কয়েক মিনিটের মধ্যেই কোনো সাংবাদিকের কণ্ঠস্বর নকল করা যায়, কোনো সংবাদ পাঠকের মুখ তৈরি করা যায়, এমনকি সম্পূর্ণ ভুয়া নিউজ স্টুডিও সেটাও বানানো যায়। কয়েক বছর আগে যা করতে বড় স্টুডিও লাগতো, আজ সেটা একটা ল্যাপটপেই হয়ে যায়। ফলে দর্শকের সামনে এমন ভিডিও আসছে যা দেখতে পুরোপুরি নিউজ চ্যানেলের মতো, শুনতে পুরোপুরি বাস্তব, কিন্তু তথ্যের ভিত্তিতে শূন্য। আর এই ধরনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভিডিওর ছবিটি দেখালাম, সেই ভিডিওটি তৈরি করেছে ভারতেরই একজন হিন্দি ভাষী নিউজ চ্যানেল নয়, এই চ্যানেলের নামটাও আমি এর আগে কোনোদিন শুনিনি, একদম নতুন চ্যানেল। এবং তার ভিউজ হয়েছে কত জানেন? মাত্র কয়েক ঘন্টায় 2,72,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অনেক সময় এই ভিডিওগুলো এমন ব্যক্তির নাম ব্যবহার করে, যেমন এখানেও ব্যবহার করেছে একজন অতি পরিচিত সাংবাদিকের নাম। সেই সাংবাদিক যেন সব বলছেন, যাদের এই সাংবাদিক হচ্ছে কিন্তু আবার জাতীয়তাবাদী সাংবাদিক। এদের দীর্ঘদিনের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, আর এটা থাকলে এইসব মুখ ব্যবহার করলে দর্শক তখন ভাবেন, আরে এই মানুষটা তো খুব চেনা সাংবাদিক, উনি তো ভুয়া কথা বলবেন না। কিন্তু বাস্তবে দেখা যায় সাংবাদিক এই নামটাই জানেন না, সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে, কণ্ঠস্বর নকল করা হয়েছে, অথবা তার পুরনো বক্তব্য কেটে নতুন প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছে। এটাই এআই যুগের নতুন চ্যালেঞ্জ। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন? দেখুন, যে কোনো সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সে ইউটিউব বলুন কিংবা কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, তারা কোনো বিষয়ের বিশ্লেষণ করার অধিকার আছে তাদের মতো করে। সেই বিশ্লেষণ কখনো সত্যি হতে পারে, কখনো সত্যি হয় না, সত্যি নাও হতে পারে।
এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় সংবাদপত্র, এই যে দেখুন যে ট্রাম্প সাহেব আমেরিকা থেকে এসে ইরানের ওপরে আক্রমণ করলেন ইসরায়েলকে নিয়ে। ইচ্ছা ছিল কি 3-4 দিনের মধ্যে ইরান যুদ্ধে ইরানকে খতম করে দেবে, ইরানকে পায়ের তলায় এনে ফেলবে। তা হয়নি। মানে প্রায় 120-25 দিন হয়ে গেল, তারপরেও দেখা গেল যখন যুদ্ধ শেষ হচ্ছে না, তখন আমেরিকাকে বাধ্য হতে হলো নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে একটা যুদ্ধ বিরতি চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষর করতে। তাও 60 দিনের জন্য হয়েছে, 60 দিন পরে কি হবে সেটা বলা যায় না। তার মানে ট্রাম্পের যে বিশ্লেষণ সেখানে ভুল ছিল ট্রাম্পের। সুতরাং ভুল বিশ্লেষণ সবাই করতে পারে, সেটাই হয়। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন যে কোন চ্যানেল এটা টোটালি এটা মিথ্যে কথা বলার জন্য, এটা বিশ্লেষণ নয়। আমরা অনেক সময় অনেক কথা বলি, তার সে মেলে না, মিলবে না। যেমন আমি নিজে বলেছিলাম শেখ হাসিনা শিগগির ফিরে যাবেন বাংলাদেশে, তিনি শিগগির ফেরেননি। আমি কেন? অনেকেই বলেছেন শেখ হাসিনা এতদিনের মধ্যে ফিরবেন, শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি ফেরেননি। কিন্তু আমি বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস সরকারের তার আয়ু বেশি দিনের নয়, বেশি দিন থাকতে পারেন না, তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। এখনো বলছি আমাদের বিশ্লেষণে তারেক রহমানও বেশি দিন থাকতে পারবেন না, সেটাও দেখা যাবে। কিন্তু আমাদের বিশ্লেষণ ঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা তো বিশ্লেষণ করি। আর এগুলো যারা করছে তারা টোটালি একটা ফলস একটা জিনিস, একটা মিথ্যে প্রোপাগ্যান্ডা তারা করছে। এই প্রোপাগ্যান্ডাটা ভারতের সাংবাদিক, হিন্দি চ্যানেলের সাংবাদিক যারাই এটা করেছে, তারা কোনোভাবেই এই জিনিসটা কিন্তু মানে বাংলাদেশের সাফাই গাইতে আসেনি। তাদের সহজ উদ্দেশ্যটা কি? সোজা উদ্দেশ্য ভিউজ বাড়ানো। এবং এ পর্যন্ত বললাম মাত্র কয়েক ঘন্টায় 2,72,000 ভিউজ হয়ে গেছে, হয়তো তার মধ্যে বাংলাদেশের মানুষও রয়েছেন। সুতরাং তাহলে একজন সাধারণ দর্শক তিনি কিভাবে বুঝবেন যে এই যে ভিডিও, এই ইউটিউবার কিংবা ভিডিও এটা ভুল, এটা মিথ্যে, এটা প্রোপাগ্যান্ডা? এর কিছু সহজ নিয়ম আছে। প্রথমত, ভিডিওতে যদি বড় দাবি করা হয়, মানে যেমন এখানে করা হচ্ছে রাষ্ট্রসংঘের দাবি, তাহলে সরকারি নথির লিঙ্ক কোথায় আছে? দ্বিতীয়ত, রয়টার্স, এপি, এএফপি, বিবিসি এরাও কি একই খবর দিয়েছে? এখানে কেউ দেয়নি, সেটা লক্ষ্য রাখবেন। তৃতীয়ত, ভিডিও কি তথ্য দিচ্ছে নাকি শুধু উত্তেজনা তৈরি করছে? এখানে পরিষ্কার ওই থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে উত্তেজনা তৈরি করছে। চতুর্থত, ভিডিও থেকে নির্দিষ্ট নথি, তারিখ, প্রস্তাব নম্বর, ভোটের বিবরণ আছে? কিচ্ছু নেই। নাকি শুধু বলা হচ্ছে বড় খবর, বিশ্ব কাঁপানো ঘটনা, ভারতের মাথায় বাজ পড়েছে, বাংলাদেশের ঐতিহাসিক জয়। এসব শব্দ যত বাড়বে সন্দেহ ততটাই বাড়া উচিত। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে মতবিরোধ হচ্ছে, কাঁটাতারের বেড়া নিয়েও মতবিরোধ হচ্ছে, শূন্য রেখা নিয়ে মতবিরোধ আছে, অনুপ্রবেশ, পাচার, সীমান্ত নিরাপত্তা নিয়েও মতবিরোধ আছে। এসব বাস্তব সমস্যা। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে মতবিরোধ আছে, কাঁটাতারের বেড়া নিয়েও মতবিরোধ আছে, শূন্য রেখা নিয়ে মতবিরোধ আছে, অনুপ্রবেশ, পাচার, সীমান্ত নিরাপত্তা, পুশব্যাক সব নিয়ে মতবিরোধ আছে। এসব বাস্তব সমস্যা। এসব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় মাঝে মাঝেই, কখনো আলোচনা ইতিবাচক, কখনো নেতিবাচক ফলাফল, কখনো উত্তেজনাও তৈরি হয়। কিন্তু বাস্তব রাজনৈতিক সমস্যা আর ইউটিউবের কাল্পনিক নাটক, এই দুটো জিনিস এক নয়। ইউটিউব কেন, আমি বাংলাদেশের এবং ভারতেরও হয়তো কেউ কেউ করতে পারে, বাংলাদেশের মেন স্ট্রিম যে মিডিয়া, সেখানেও এমন অনেক খবর দেখতে পাই যেগুলো বাস্তবের সাথে তাদের কোনো মিল নেই, কিন্তু সেগুলো তবু বার হয়। আজকের পৃথিবীতে
সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু তথ্য নয়, সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাসযোগ্য তথ্য। কারণ তথ্যের অভাব নেই, বরং তথ্যের বন্যা, কিন্তু সত্য তথ্যের অভাব রয়েছে। আর সেই সুযোগেই ভুয়ো খবরের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। শেষ করার আগে একটা কথাই বলবো, যে কোনো ভিডিও দেখার আগে আবেগ নয়, প্রশ্ন করুন। যে কোনো চমকপ্রদ খবর শোনার আগে তার উৎস খুঁজুন। আর কেউ যদি বলে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে ভোট হয়ে গেছে, তাহলে প্রথম প্রশ্ন করুন কোথায় হয়েছে ভোট, কবে। মানে জাতিসংঘের তো অনেকগুলো দপ্তর আছে, তার মধ্যে কোন দপ্তরে হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে, কোন নথিতে আছে, কত নম্বর প্রস্তাব, কোন দেশ কি ভোট দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে খবর নয়, সেটা ভিউ ব্যবসা। এবং এআই এর যুগে ভিউ ব্যবসার এই কারখানা দিন দিন আরো বড় হচ্ছে। ঠিক আছে, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও সেটা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যালকাটা ডায়ালগ স্পেশাল। কারণ ক্যালকাটা ডায়ালগস সত্য খবর দেয়, শিরোনাম নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এটি আমার জিন্দেগিতে কখনো কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে নিয়ে এইরকম আলোচনা দেখিনি। নেতিবাচক হোক, ইতিবাচক হোক, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি আলোচিত। 2 নম্বর হলো যে প্রতিটি ক্যাবিনেটে একজন মন্ত্রীর সঙ্গে অন্য মন্ত্রীর ঈর্ষা থাকে। কখনো কখনো কোনো মন্ত্রী শক্তিশালী হয়ে পড়েন, কখনো কখনো সেই শক্তিমত্তার কারণে অন্য মন্ত্রীরা তাকে ঈর্ষা করেন, হিংসা করেন, তাকে অ্যাভয়েড করেন। তো কোনো মন্ত্রীর, একেবারে ক্ষমতাধর মন্ত্রীর পায়ের উপর অন্য মন্ত্রীরা লুটিয়ে পড়েন, তার সাথে কোলাকুলি করেন, বা এক মন্ত্রী আর এক মন্ত্রীকে ধমক দেন, এই চুপ করো, তারপর সেই মন্ত্রী চুপ করে থাকেন। এরকম ঘটনা আমি আসলে জীবনে কখনো দেখিনি এবং কখনো শুনিনি। এমপি এবং মন্ত্রী যে পদটি, এটা অত্যন্ত অনারেবল, সম্মানিত। এখানে যে যার ব্যক্তিত্ব নিয়ে থাকতে হয়, আর যারা এই কাজটি করতে না পারেন, আসলে তারা কখনো এমপি হয়েও এমপির মর্যাদা পান না, মন্ত্রী হয়েও মন্ত্রীর মর্যাদা পান না। আমরা যখন সংসদে ছিলাম, দেখতাম যে বেশ কিছু মন্ত্রী, তারা জুনিয়র যারা এমপি তাদের সঙ্গে খুব বন্ধুত্ব করতেন। জানতাম কারণটা কি। বিদেশ থেকে হয়তো একটা ভালো শার্ট আনতেন, পজিটিভ পড়তেন, একটা টাই আনতেন, 1 বোতল মদ এনে দিতেন। কেউ আবার নারী, টাকা পয়সা এগুলো সরবরাহ করতেন। এই জন্য অনেক মন্ত্রীর সাথে এমপির একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠত। কিন্তু এর বাইরে ধরেন কোনো মন্ত্রী একজন এমপিকে ধমক দিচ্ছেন, বা এমপি মন্ত্রীকে ধমক দিচ্ছেন, ছোট মন্ত্রী বড় মন্ত্রীকে, বড় মন্ত্রী ছোট মন্ত্রী, তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সংঘাত থাকতো। এটা এরশাদ জমানা থেকে আমরা দেখে এসেছি। কিন্তু সরাসরি এক মন্ত্রী আর এক মন্ত্রীকে ধমক দিচ্ছেন, আর এক মন্ত্রী আর এক মন্ত্রীকে প্রশংসা করছেন, কিংবা ধরেন প্রতিমন্ত্রীকে বড় মন্ত্রী প্রশংসা করছেন প্রকাশ্যে, এরকম ঘটনা আমি আমার জীবনে দেখিনি। আর এই কারণে আসলে এই ভিডিওটি করা। এই ভিডিওটি করার ইন্সপিরেশন যেটিকে বলা হয়, সেটা আমি পেয়েছি এই মুহূর্তে যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, সবচেয়ে চৌকুর, সবচেয়ে আধুনিক, সবচেয়ে ক্ষমতাধর, সব মিলিয়ে। সালাউদ্দিন সাহেব এক অনন্য
এই মুহূর্তে বর্তমান সরকারের অ্যাসেট। তো সেই সালাউদ্দিন সাহেব একটি অনুষ্ঠানের মঞ্চে তিনি স্থানীয় সরকার এলজিআরডি প্রতিমন্ত্রী, তাকে বক্তব্য দিতে ডাকার জন্যে, হয়তো ফ্ল্যাটারিং হতে পারে, হয়তো খুশি করার জন্য হতে পারে, হয়তো সম্মান প্রদর্শনের জন্য হতে পারে, কিন্তু হোয়াট এভার মেবি, কিন্তু ঘটনাটা যেভাবে ঘটেছে আগে বলে নিই। তিনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা এই সরকারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী, আমরা সবাই গিয়ে তার কাছে কাজের জন্য বসে থাকি। তিনি বগুড়ার ছেলে, তার নাম অমুক অমুক, এই কথা বলে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম বা শাহ আলম তাকে তিনি পরিচয় করায় দিলেন। এই দৃশ্য আমার দৃষ্টিতে আসার পর আমার কাছে মনে হলো যে এরকম একজন অনন্য সাধারণ প্রতিমন্ত্রী, পাওয়ারফুল মানুষ, তার সম্পর্কে আসলে দুই চারটি কথা বলা উচিত। ফার্স্ট থিং হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু অনেকগুলো বিতর্ক তৈরি করে ফেলেছেন। তার জীবনের প্রথম বিতর্ক যেটি দৃষ্টিকটু মনে হয়েছে, তিনি চট্টগ্রামে গেছেন, প্রবল বন্যা বা বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তিনি সেখানে গিয়ে বলেন কোনো জলবদ্ধতা নেই। 2 নম্বরে সেখানে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে অনেকটা ডক্টর শাহাদাত যিনি মেয়র ছিলেন তাকে বকা দিলেন, ধমক দিলেন, আবার সেটার পক্ষে সাফাই গাইলেন যে এখানে যদি উনি কথা বলেন তাহলে আমি আছি কেন, বা আমি কথা বলছি এই কারণে যেন ওনার বদনাম না হয়, আমি তাকে হেল্প করছি। এরপরে এটা চলতেই থাকলো। এর বাইরে প্রচার হতে থাকলো তিনি জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, এবং তার সাথে তারেক রহমান সাহেবের এমন ঘন খাতির, গভীর খাতির যে ওই আসনে কৌশলগতভাবে জোট সঙ্গী হিসেবে মাহমুদুর রহমান মান্নাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল, আগেও দেওয়া হয়েছিল, এবং তিনি নির্বাচন করবেন, মন্ত্রী হবেন, এটা প্রায় ধরে নেওয়া হয়েছিল। এই কারণে হলো জনাব তারেক রহমান সাহেব তার দলের বাইরে যদি একজন লোককে সবচেয়ে বেশি সম্মান করতেন, পাত্তা দিতেন, প্রিভিলেজ দিতেন, তিনি ছিলেন মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্নার কর্মী বা দলের নেতা বা শিষ্য জাহেদ আর উপদেষ্টা, মাহমুদুর রহমান মান্নার জোটের শরিক নুরুল হক নুরু, ববি হাজ্জাজ, তারপর জুনায়েদ সাকি, তারা সবাই ক্যাবিনেটে আছেন। তো সেখানে মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেওয়া হলো না, মন্ত্রী পরিষদে নেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। ধরে নেওয়া হয় একমাত্র কারণ হলো এই মীর শাহ আলমের জন্য। তো মীর শাহ আলমকে তারেক রহমান সাহেব যে তুলে নিয়ে আসলেন, এটা চারটিখানি কথা নয়। কারণ হলো এই ভদ্রলোকের ক্যারিয়ার শুরু, তিনি যেভাবে বলেন না কেন, তার ক্যারিয়ার শুরু অ্যাজ এ, যাকে বলা হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান। আমি শুনেছি, আমি এখনো জানি না। তারপরে বললেন যে উনি উপজেলা চেয়ারম্যান অনেকে ছিলেন। তো সেখান থেকে সংসদ সদস্য অনেকেই হন, কিন্তু এই পর্যায়ে থেকে একটা দেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হওয়া একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার শুরুটা ইউনিয়ন চেয়ারম্যান হয়ে গেছিল, এটা এখানে দুটো রসায়ন। আইদার প্রধানমন্ত্রী সো লিবারেল যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে গলাগলি ধরে হাঁটতে, ফিরতে, চলতে তার কোনো সমস্যা নেই, তাকে তিনি বন্ধু হিসেবে সবার উপরে বসিয়ে দিতে পারেন, অথবা প্রধানমন্ত্রী সেই পর্যায়ের লোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পর্যায়ের লোক। আবার উল্টোও হতে পারে যে প্রধানমন্ত্রী জায়গায় আছে, তো যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন, নচেৎ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব হলো কি করে। ঘটনা যাই হোক না কেন, ইতিমধ্যে ক্যাবিনেটের বাইরে, সরকারে, দলে
এই জনাব মীর শাহ আলমকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং এরই মধ্যে পার্লামেন্টে তার কিছু বক্তব্য বেশ বিতর্ক তৈরি করেছে। জানা গেল যে তার দুজন ছেলে রয়েছে, ইংল্যান্ডে পড়াশোনা করেন। একজনের নাম সীমান্ত, আরেকজনের নাম ঠিক সীমান্ত না, এরকম এরকম আরেকটা সীমান্ত নামটা মনে আসছে। তো এই দুই ছেলের নামে সে দুটো ইউনিয়ন পরিষদের, দুটো ইউনিয়নের নাম দিয়েছে, ওখানে নাম পরিবর্তন করেছে, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি তার, ইউনিয়ন পরিষদগুলো তার আন্ডারে, ফলে এগুলো নাম দেওয়া, পরিবর্তন করা, অ্যাপ্রুভ করা, এগুলো তার জন্য ওয়ান্টেড বিষয়। এই বিষয়গুলো তিনি করছেন এবং এটি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। জামাতের যারা লোকজন আছে তারা সমালোচনা করছে। তখন তিনি বললেন যে আসলে আমি ছেলের নামে বা আমার দুই ছেলের নামে দুটি ইউনিয়ন হয়েছে, এটা একান্তই মানে অলৌকিক বিষয়। মানে এটা কাকতালীয় বলেননি বা অন্য কোনো কথা নেই, শব্দটা ব্যবহার করছেন অলৌকিক, যেটিকে বলা হয় মিরাকেল। এবং এই ঘটনাটা, মিরাকেল ঘটায় আল্লাহ, আল্লাহ মিরাকেল ঘটান, এবং এই ঘটানোর ক্ষমতা আল্লাহ কিছু মানুষকে দেন, নবীকে দেন, রাসূলকে দেন, ওলি আল্লাহ গাউস কুতুবকে দেন, আর তার ফেরেশতাদের মাধ্যমে এই ধরনের কিছু মিরাকেল ঘটায়। মিরাকেল ইজ নট এ ভেলকিবাজ, ইটস নট এ ম্যাজিক। তো কাজে এখানে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন যে এখানে ঘটনাটা অলৌকিকভাবে ঘটেছে, এটা লোকচক্ষুর অন্তরালে, মানুষের বিশ্বাসের বাইরে, ধারণার বাইরে, এটা যে কিভাবে ঘটলো এটা মানুষ কল্পনা করতে পারবে না। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই ঘটনাটা যখন ঘটানো হয় বা কোনো ঘটনা যখন ঘটানো হয়, সেটা তার খলিফা মানুষের মাধ্যমে হোক কিংবা তার ফেরেশতার মাধ্যমে হোক, তার নবী রাসূলের মাধ্যমে হোক, এটাকে মানুষ মিরাকেল বলে ইংরেজিতে, আর অলৌকিক ক্ষমতা বলে। আরবিতে এটাকে অনেক সময় মাজেজা বলে হয়, অনেকে এটাকে মাজেজা বলে। তো যাই হোক, এই অলৌকিক ঘটনা যেটা মানুষের এই লৌকিক জগৎ, এই দুনিয়ার জগৎ কল্পনা করতে পারে না। তো এখন দুটি ইউনিয়নের নাম তার ছেলের নামে দিলেন বা হলো, এবং এই কাজটির সঙ্গে কি ধরনের অলৌকিকতা থাকতে পারে? আল্লাহ হয়তো তার মনের মধ্যে ইলহাম দিয়েছেন যে ওই গ্রামগুলোতে ভীষণ রকম অশান্তি হতে পারে, ভূত থাকতে পারে, প্রেত থাকতে পারে, নানা রকম অশরীরী আত্মা থাকতে পারে। তোমার এই ছেলেদের নামে যদি এই নামকরণ করা হয় তাহলে ওখান থেকে সমস্ত দুর্ভোগ দুর্দশা বালা মুসিবত দূর হয়ে যাবে, ওখানে রীতিমতো একটা উন্নয়নের মেলা বসবে। এটা মনের ভেতরে আসতে পারে। অথবা দেখা গেল যে মন্ত্রী জানেন না কিছুই, কিন্তু মন্ত্রীর যারা কর্মকর্তা আছেন তারা মন্ত্রীকে খুশি করার জন্য বা অন্য যে কোনো কারণে ওই মন্ত্রীর কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের মধ্যে এই ধরনের একটা ইলহাম তৈরি হয়ে যেতে পারে, তারা এই নাম দিয়ে ফেলেছেন। যখন নাম দেওয়া হয়েছে, কাগজপত্র তৈরি হয়ে গেছে, তখন হয়তো মন্ত্রী জানতে পেরেছেন। যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি মনে করেছেন যেহেতু আমার কোনো ইচ্ছে ছিল না, আমি কোনো ইনফ্লুয়েন্স করিনি, আমি বলিনি, এই জিনিসটা এমনি এমনি হয়ে গেছে, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর কোনো ইঙ্গিত আছে এবং মহান আল্লাহ ঘটনা ঘটিয়েছেন। এছাড়া অলৌকিকত্ব মানে এই ইউনিয়ন পরিষদের নামের সঙ্গে তার নিজের ছেলেদের নামের সঙ্গে অলৌকিকত্বের কোনো মিল মহব্বত থাকতে পারে না। তো এইভাবে আসলে জনাব মীর শাহ আলম তিনি কথাবার্তা বলে যাচ্ছেন, এবং গ্রাম অঞ্চলে তার বাড়ি, মীর বাড়ি, তার বংশ ইত্যাদি নিয়ে খুব উলটপালট হওয়ার পরে একেবারে সবার শেষে যে কথাটি আসছে, তিনি তারেক রহমান সাহেবের বন্ধু, তিনি প্রধানমন্ত্রীর বন্ধু, তারেক রহমান সাহেবের বন্ধু ভাগ্য কেমন, ইত্যাদি ইত্যাদি। ফলে কি হলো, এখনো পর্যন্ত সরকার কিন্তু জিনিসটি বুঝতে পারছে না, তারা কগনিজেন্সে নিতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো সরকারের ভিতরে, ক্যাবিনেটের মধ্যে, মানে সরকার মানে পুরো সরকার যন্ত্র, সেখানে ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়,
মিনিস্ট্রির মধ্যে এই ধরনের একটা সুপার নিউমারি পোস্ট অ্যান্ড পোর্টফোলিও তৈরি হয়ে গেছে এই ভদ্রলোককে কেন্দ্র করে। এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আর যাই হোক না কেন জাতীয়তাবাদী রাজনীতি, বিএনপির রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি ভালো কোনো ফল বয়ে আনবে বলে আমি মনে করছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।